সুপ্রিয় বিবিএস এবং বিবিএ এর ছাত্রছাত্রীবৃন্দ, স্বপনস এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আলোচনা করব, যে ক্লাসটি মাত্র 3টি টপিক্সের মাধ্যমে শত শত বা সকল সমস্যাগুলোর সমাধান করে একটি অধ্যায় অর্থাৎ পার্সেস রিটার্ন সংক্রান্ত সকল জাবেদাগুলো আমরা মাত্র 3টি টপিক্সের মাধ্যমে শেষ করব ইনশাল্লাহ। শুরু করতে যাচ্ছি আমরা আজকে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অথবা বেসিক অ্যাকাউন্টিং এর সেকেন্ড চ্যাপ্টার কি আছে তোমরা সবাই জানো, জেনারেল জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ জাবেদা, খতিয়ান এবং রেওয়ামিল। এই চ্যাপ্টার থেকে আমাদের আছে ক্লাস নং 2 এবং প্রথম ক্লাস আমরা পার্সেস সংক্রান্ত সকল জাবেদা এবং শত শত জাবেদা একটি ক্লাসের 3টি টপিক্সের মাধ্যমে শিখেছিলাম। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে জেনারেল জার্নালের পার্সেস রিটার্ন সংক্রান্ত সকল জার্নাল অর্থাৎ সকল জার্নাল আমরা মাত্র 3টি টপিক্সের মাধ্যমে শিখব। তবে আমাদেরকে একটু বুঝতে হবে, জার্নাল করতে হলে সচরাচর আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করি। এটা আমরা সবাই জানি। ডেটর শব্দের অর্থ হচ্ছে গ্রহীতা বা সুবিধা গ্রহণকারী, ক্রেডিটর শব্দের অর্থ হচ্ছে দাতা বা সুবিধা প্রদানকারী। যে কোনো ট্রানজ্যাকশানে অবশ্যই একটা পক্ষ থাকবে সুবিধা গ্রহণকারী, অপর একটা পক্ষ থাকবে সুবিধা প্রদানকারী। এবং এটাও আমরা জানি, যে কোনো ট্রানজ্যাকশান যদি ব্যবসার সাথে রিলেটেড হয় তখনই সেটা জার্নালে আসবে। যদি ব্যবসার সাথে রিলেটেড না হয় তাহলে সেটা কখনো জার্নাল হয় না। এখন এই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গিয়ে আমরা বলেছিলাম মাত্র 3টি টপিক শিখব এবং সকল পার্সেস রিটার্ন সংক্রান্ত জার্নালগুলো 100% নিশ্চিত হয়ে বলছি আমরা ইনশাল্লাহ পারবো। তুমি আর্টস থেকে আসো, সায়েন্স থেকে আসো বা কমার্সেই থাকো, কিন্তু আমরা অনেকেই জার্নাল এবং বিশেষ করে পার্সেস রিটার্ন জার্নালকে অনেক ভয় পাই এবং বুঝতে আমাদের সমস্যা হয়। কেন সমস্যা হয় সেটা আমি একটু ডিসকাস করি আগে। অর্থাৎ আমরা ক্লাসে বলি, প্রাইভেটে বলি বা বইতে যখন আমরা শিখতে যাই তখন আমাদেরকে কিন্তু কতগুলো কন্ডিশন দেওয়া হয় যে অ্যাসেটস আমাদেরকে জানতে হবে, লাইবিলিটিস আমাদেরকে জানতে হবে, এক্সপেন্স আমাদেরকে জানতে হবে, ইনকাম আমাদেরকে জানতে হবে, ওনার্স ইকুইটি বা মালিকানা শর্ত আমাদেরকে জানতে হবে। শুধু তাই নয়, আমরা যখনই ক্লাসে অঙ্ক করি বা বইতে পড়তে যাই তখন লেখা আছে অ্যাসেটস বা সম্পদ যদি ইনক্রিজ হয় তখন সেটা ডেবিট হয়, অ্যাসেটস বা সম্পদ যদি ডিক্রিজ হয় তাহলে সেটা ক্রেডিট হয়। একদম রাইট, একদম সঠিক কথা। কিন্তু প্রশ্ন হলো, আমাদের জন্য জটিলতা যেটা সেটা হলো এই অ্যাসেটসটা কি, কখন অ্যাসেটস হবে, কিভাবে আমি বুঝবো যেটা অ্যাসেটস, কিভাবে জানবো আমি এটা সম্পদ, আর কখনই বা এটা ইনক্রিজ বা বৃদ্ধি পায় আমি ডেবিট করব, কখনই ডিক্রিজ হয় বা হ্রাস পায় সেটাকে আমি ক্রেডিট লিখব। তাহলে এই সমস্যাগুলো যদি আমরা সহজ টেকনিকে শিখে ফেলি এবং সকল বইয়ের সমস্যার সমাধান করতে পারি তাহলে অবশ্যই আমাদের ভালো লাগবে এবং আমরা ইনশাল্লাহ অবশ্যই খুব দ্রুত গতিতে একটি ক্লাসে সকল ট্রানজ্যাকশনগুলো শিখে ফেলবো ইনশাল্লাহ। তদ্রূপভাবে লাইবিলিটিস বা দায় যদি ইনক্রিজ হয় তাহলে ক্রেডিট হয়, যদি লাইবিলিটি বা দায় ডিক্রিজ হয় তাহলে ডেবিট হয়। এখন বুঝতে হবে, এখানে অ্যাসেট যখন ইনক্রিজ হয় তখন ডেবিট হয়, কিন্তু লাইবিলিটি যখন ইনক্রিজ হয় তখন ক্রেডিট হয়। এই যে একটা গ্যাপ থেকে যায়, এই দুইয়ের মধ্যে একটা গ্যাপ আছে। লাইবিলিটি সঠিকভাবে জানতে হবে, অ্যাসেট সঠিকভাবে জানতে হবে। তবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্কগুলো অত্যন্ত সহজ টেকনিক্যালি অর্থাৎ জাদুকরি কৌশলের মাধ্যমে 1-2টি কন্ডিশন শিখে ফেলবো, 1 মিনিটে শিখে ফেলবো। ঠিক তদ্রুপভাবে এক্সপেন্স খরচ যদি ইনক্রিজ হয় ডেবিট হয়, ডিক্রিজ হয় ক্রেডিট হয়। ইনকামের ক্ষেত্রে একই রকম, আয় যদি ইনক্রিজ হয় ক্রেডিট হয়, ডিক্রিজ হলে সেটা ডেবিট হয়। এবং ওনার্স ইকুইটি মালিকানা শর্ত যদি ইনক্রিজ হয় তাহলে সেটা ক্রেডিট হয়, আর যদি ইনক্রিজ না হয়ে ডিক্রিজ হয় তাহলে সেটা ডেবিট হয়।
জটিলতাটা কোথায়? জটিলতাটা হলো ওনার্স ইকুইটি বা মালিকানার শর্ত অর্থাৎ ক্যাপিটাল কখন ইনক্রিজ হবে, ক্যাপিটালটা কি, কার টাকা কোত্থেকে আসতো, এখানে এই যে জটিলতাটা এটাই আমরা বুঝতে পারি না, যেই কারণে জাবেদা নয় শুধু অ্যাকাউন্টিংয়ের প্রতিটা ক্ষেত্রে আমরা এটাকে ভয় পাই এবং এটাকে খুব জটিল মনে করি। আসলে আমি মনে করি অ্যাকাউন্টিংয়ের মতো সহজ সাবজেক্ট অন্য কোনো সাবজেক্টই হতে পারে না। তবে এটার মজাটা হচ্ছে কোথায়, যদি আমরা সেই কথাগুলো বুঝতে পারি, সেই ট্রানজ্যাকশন বা সেই কৌশলগুলি বুঝতে পারি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পারচেস রিটার্ন, ক্রয় ফেরত সংক্রান্ত সকল জাবেদা শিখবো ইনশাল্লাহ। তবে কিভাবে শিখবো? মাত্র 3টি টপিক্সের মাধ্যমে শিখবো। আমি অ্যাসেটস, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্স, ওনার সিকিউরিটি এত কিছু কিন্তু আমি ডিসকাস করছি না। আমি ডিসকাস করব মাত্র 3টা কৌশল। সে 3টা কৌশল কি? একটা হচ্ছে গুডস বা পণ্য, আরেকটা হচ্ছে অ্যাসেটস বা সম্পদ, আরেকটা হচ্ছে অ্যাসেটস পারচেস ফর সেল, বিক্রয়ের জন্য যদি কোনো সম্পদ ক্রয় করা হয়, সেই 3টা কন্ডিশন আমাদেরকে জানতে হবে। এবং এই 3টা কন্ডিশনের উপর ভিত্তি করে আমি কিন্তু 1 নম্বর ক্লাসে পারচেস রিলেটেড সংক্রান্ত সকল আলোচনা করেছি এবং সকল জাবেদাগুলো আমরা শিখে আসছি। তোমরা যদি সম্ভব হয় পারো, বুঝতে চেষ্টা করো। 1 নং ক্লাসটা তোমরা ডিটেলস একটু দেখে আসো, 20-25 মিনিটের ব্যাপার। আশা করি তোমাদের প্রাইভেটও পড়তে হবে না, কোনো টেনশন করতে হবে না। তাহলে এখন এই 3টা বিষয় আমরা কি বুঝবো বা কিভাবে পারবো? আসো আমরা গুডস রিটার্ন বা পণ্য ফেরত নিয়ে একটু আলোচনা করি। তো পণ্য ফেরত কি? পণ্য ফেরত হচ্ছে আমরা যখন ব্যবসায়ে মুনাফা লাভের উদ্দেশ্যে, বিক্রয়ের উদ্দেশ্যে অর্থ ব্যয় করে কোনো কিছু ক্রয় করি এবং সে ক্রয়কৃত জিনিসটা যখন আমাদের মনের মতো না হয়, হয়তো সেটা ডেলিভারি দেওয়ার জন্য দেরি করেছে, অথবা সেটা ড্যামেজ হয়ে গেছে, অথবা আমরা যেরকম অর্ডার করেছি সেরকম হয় নাই, সুতরাং আমরা এটাকে রিটার্ন করব। তাহলে যখন ক্রয় করেছি তখন আমাদের কিন্তু সেই পণ্যটা গ্রহণ করতে হবে, যখনই পছন্দ হয় নাই সেটাকে রিটার্ন করতে হবে। এই রিটার্ন, ক্রয়কৃত পণ্যকে রিটার্ন করাটাই হচ্ছে পারচেজ রিটার্ন। আমার মনে হয় আমরা এই কথাটা বুঝতে পেরেছি। আমরা জানি যখন পারচেজ হবে তখন সবসময় পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হয়। গুডস যখন ক্রয় করব, পণ্য যখন ক্রয় করব, সব সময় পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, যেটা গত ক্লাসে আমরা করেছি। আজকে হচ্ছে গুডস রিটার্ন। কোনো কারণে যদি পণ্যকে ফেরত দেওয়া হয় তাহলে পারচেজ রিটার্ন সবসময় ক্রেডিট হবে। তাহলে 1 নম্বর কন্ডিশন আমরা পেয়ে গেলাম। আমাদেরকে বুঝতে হবে গুডস ক্রয় করলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হয়, আর গুডস যদি আমরা ফেরত দিয়ে থাকি, পণ্য ফেরত দিয়ে থাকি, তাহলে পারচেজ রিটার্ন সবসময় ক্রেডিট হবে। এই কথাটা অবশ্যই ক্রেডিট এন্ট্রির মধ্যে 1 নম্বর কন্ডিশনে ধরে রাখতে হবে। পণ্য ফেরত দিলেই পারচেজ রিটার্ন ক্রেডিট। আবার বলছি, পণ্য কাকে বলা হয়? যদি কোনো অর্থ ব্যয় করে কোনো কিছু কেনা হয় যাহা ব্যবসায় সাধারণত 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যাবে, থাকবে না, 1 বছরের বেশি সময় ধরে স্থায়ী থাকে না, তখন সেটাকে পারচেস গুডস বা পণ্য বলে। তো এই ধরনের কী আছে সেটা আমরা একটু দেখি। যেমন রাইস, চাল, ডাল, আটা, ময়দা, পেঁয়াজ, রসুন, তেল, চিনি, এগুলোকে সাধারণত পণ্য বা গুডস বলা হয়। এই জিনিসগুলো সাধারণত একটা ব্যবসা প্রতিষ্ঠানে 1 বছরের বেশি স্থায়ী থাকে না, সুতরাং এগুলো হচ্ছে পণ্য। এখন এই পণ্য যদি আমরা কোনো কারণে রিটার্ন করি, অবশ্যই পারচেজ রিটার্ন সবসময় ক্রেডিট হবে। কি হবে? পারচেজ রিটার্ন সবসময় ক্রেডিট হবে। একটা উদাহরণ আমরা দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে গেল। 1 নম্বর হলো, যেমন পারচেজ রিটার্ন টু কামাল টাকা 1000। পারচেজ রিটার্ন অর্থাৎ কি করেছি? ক্রয় ফেরত দিয়েছি কাকে? কামালকে টাকা 1000। তাহলে এখানে আমরা কামালকে ফেরত দিয়েছি, কিন্তু পারচেজ রিটার্ন এটা তো সম্পদও হতে পারে, কিন্তু সম্পদ নয়, এটা পণ্য। কীভাবে বুঝবো? যদি সম্পদ রিটার্ন করা হয় তাহলে অবশ্যই ওই সম্পদের নামটা এখানে উল্লেখ থাকবে, একটু পরে আমরা পাবো। তাহলে যদি কোনো সম্পদের নাম উল্লেখ না থাকে তাহলে সেটাকে গুডস বা পণ্য হিসাবে ধরে নিতে হবে। এখন কাকে ফেরত দেওয়া হয়েছে? কামালকে ফেরত দেওয়া হয়েছে। কত টাকা? 1000 টাকা। তাহলে আমি বলেছিলাম যদি পণ্য ফেরত দেওয়া হয়, গুডস রিটার্ন করা হয়, পারচেজ রিটার্ন ক্রেডিট হবে। তাহলে পারচেজ রিটার্ন অটোমেটিক্যালি সেটা বাধ্যতামূলক ক্রেডিট হবে, কখনো তার কোনো পরিবর্তন হবে না।
আর কাকে ফেরত দেওয়া হয়েছে? কামালকে ফেরত দেওয়া হয়েছে। তাহলে কামাল অ্যাকাউন্ট এখানে ডেবিট হয়েছে, কামাল অ্যাকাউন্ট ডেবিট। আর পার্সেস রিটার্ন ক্রেডিট, টাকা হচ্ছে 1000 আমরা লিখে ফেললাম। এবার আসি আমরা 2 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হলো, আমি বলেছিলাম 3টা রুলস, তার মধ্যে 2 নম্বর রুলস, যদি কোনো অ্যাসেটস রিটার্ন হয় তাহলে সেখানেও কিন্তু আমরা জার্নাল করতে হবে এবং রিটার্ন হবে। এখন অ্যাসেটসটা কি সেটাকে আমরা একটু বুঝতে চেষ্টা করি। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি কোনো অর্থ ব্যয় করে কোনো কিছু কেনা হয় এবং সে ক্রয়কৃত জিনিসটা ব্যবসায় 1 বছর বা তার চেয়ে বেশি সময় ধরে ব্যবসায় স্থায়ী থাকে, তখন তাকে অ্যাসেটস বলা হয়। তাহলে এর মধ্যে আমি 1 নম্বরের কথাটা একটু বলি, গুডস। যদি ওই জিনিসটা, যে জিনিসটা আমরা ক্রয় করব সেই জিনিসটা ব্যবসায় 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যায়, তখন সেটা গুডস বা পণ্য। আর যে জিনিসটা ক্রয় করব সেই জিনিসটা যদি 1 বছরের বেশি ব্যবসায় স্থায়ী থাকে, তখন সেটাকে অ্যাসেটস বলা হয়। আর যদি অ্যাসেটস রিটার্ন করা হয় তাহলে এখানে কিন্তু পার্সেস রিটার্ন হবে না, এখানে ওই অ্যাসেটসের নামটা ক্রেডিট হবে। উদাহরণস্বরূপ আমরা একটু দেখি, যদি যেমন এখানে আসি আমরা অফিস ফার্নিচার রিটার্ন, একটু দেখি আমরা অফিস ফার্নিচার রিটার্ন ফর টাকা 4000, অফিসের আসবাবপত্র ফেরত দেওয়া হয়েছে 4000 টাকার। তাহলে এখানে বুঝতে হবে এটা কি গুডস হবে, পণ্য হবে, নাকি অ্যাসেটস হবে। অফিস ফার্নিচার সাধারণত 1 বছরের বেশি সময় ধরে ব্যবসায় স্থায়ী থাকে। আর অ্যাসেটস কি সেটা আমরা জানি, যেমন ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, টুলস, মেশিনারি, এগুলো 1 বছর বেশি থাকে, সেগুলোকে সম্পদ বলা হয়। তাহলে এই সম্পদ যদি রিটার্ন করা হয় তাহলে ওই সম্পদের নামটা সবসময় ক্রেডিট হবে। আর এখানে কার কাছে ফেরত দেওয়া হয়েছে তার নাম উল্লেখ নাই, সুতরাং যদি কারো নাম উল্লেখ না থাকে তাহলে সবসময় অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আর যেহেতু অ্যাসেটস রিটার্ন করা হয়েছে, কি অ্যাসেটস? অফিস ফার্নিচার, সুতরাং অফিস ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট, টাকা হচ্ছে 4000, এখানেও টাকা 4000 চলে আসছে। তাহলে এবার আসি আমরা 3 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে এক্সেপশন কিছু ঘটনা। এই 3 নম্বর কন্ডিশনটা আমরা একটু বুঝতে চেষ্টা করি। যেমন রিটার্ন অফ অ্যাসেটস পারচেজ ফর সেল, আমরা খুব ভালো করে একটু বুঝতে চেষ্টা করি। এখানে আমাদের এই জিনিসটা বুঝতে পারলেই কিন্তু আমাদের 3টা কন্ডিশন হয়ে গেল। এখন সকল জাবেদাগুলো আমরা পারবো। এখন কি বলা হয়েছে আমাদেরকে? বিক্রয়ের জন্য ক্রয়কৃত সম্পদ ক্রয় ফেরত, অর্থাৎ আমরা বিক্রয়ের জন্য কোনো সম্পদ যদি ক্রয় করে থাকি সেটাকে যদি ফেরত দিই, এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে জার্নাল করতে হবে। এখন এই ঘটনাটা কি হতে পারে? আমি বলতে চাচ্ছি কিছু কিছু শোরুম আছে, যে শোরুমগুলো তারা কি করে, তারা সম্পত্তি ক্রয় করে আবার সে সম্পত্তিগুলোকেই বিক্রয় করে। তাহলে তাদের উদ্দেশ্য কি? সম্পত্তি ক্রয় করবে, সম্পত্তি বিক্রয় করবে। উদাহরণস্বরূপ আমরা একটু আসি, যেমন যতগুলো ফার্নিচারের দোকান আছে তারা কি করে, হয়তো ওইগুলোকে ম্যানুফ্যাকচার করে অথবা সেটাকে ক্রয় করে বিক্রয় করে। তাহলে তাদের ব্যবসাটা হচ্ছে পণ্য বা ফার্নিচার ক্রয় করে বিক্রয় করা। তাহলে এখানে কিন্তু আমরা ওটাকে অ্যাসেটস হিসাবে ধরতে পারবো না, কারণ এখানেও সেটাকে আমরা কি করব, এই ফার্নিচারটা হয়তো আজকে কিনছে কালকে বিক্রি হয়ে যেতে পারে, 1 মাস পর বিক্রি হতে পারে, 5 মাস পর বিক্রি হয়ে যেতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা তাহলে যদি উল্লেখ থাকে যে বিক্রয়ের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো বা বিক্রয়কৃত আসবাবপত্র ফেরত দেওয়া হলো, তখন সেটাকে অ্যাসেটস না ধরে সেটাকে আমরা ধরবো পণ্য বা গুডস। আর যদি কখনো এইরকম অ্যাসেটস ক্রয় করে ফেরত দেওয়া হয়, তখন খেয়াল রাখতে হবে সবসময় গুডস হিসাবে মূল্যায়ন হবে, অর্থাৎ পারচেজ রিটার্ন ক্রেডিট হবে। ঠিক তদ্রূপভাবে এখানে কিছু কিছু শোরুম আছে, যেমন ইলেকট্রনিক্স যে দোকানগুলো আছে, ওরা টিভি ক্রয় করে বিক্রি করে, ফ্রিজ ক্রয় করে বিক্রি করে এবং এসি ক্রয় করে বিক্রয় করে। তাহলে এখানে তাদের ম্যাটেরিয়ালস বা তাদের এখানে পণ্যটাই হচ্ছে টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন। তাহলে এখানেও কিন্তু আমরা এখানে ওই টিভি ফ্রিজকে কখনোই ক্রেডিট করতে পারবো না, সেখানে আমরা কি করব, তখন সেটাকে পারচেজ রিটার্ন ক্রেডিট করব। তাহলে আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি, যদি বিক্রয়ের উদ্দেশ্যে কোনো পণ্য ক্রয় করে এটাকে রিটার্ন করা হয় তাহলে সেখানে সম্পত্তি ক্রেডিট হবে না, তখন সেটা হবে পারচেজ রিটার্ন। তদ্রূপভাবে আরও একটু ব্যতিক্রম একটা কথা আছে, সেটা একটু বুঝে নিচ্ছি।
কোনো পণ্য ক্রয় করা হয়েছে, শুধু গুডস ক্রয় করা হয়েছে মানে পণ্য, যদি ওই গুডস যদি নাম ধরে ক্রয় করা হয়, স্টেশনারি ক্রয় করেছে, আমরা স্টেশনারি ক্রয় করেছি এবং সেটাকে ফেরত দিয়েছি, তাহলে এখানে স্টেশনারির নামটা কিন্তু উল্লেখ আছে, মণিহারি উল্লেখ আছে। তো যদি এরকম মণিহারি উল্লেখ থাকে বা কোনো পণ্যের নাম উল্লেখ থাকে, তখন পার্সেস রিটার্ন না লিখে আমরা লিখব ওই পণ্যের নাম, অর্থাৎ স্টেশনারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এখন আসি আমরা এই দুইটা প্রবলেমের সলিউশনটা আমরা একটু শিখতে চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি, তাহলে পারবো। যেমন রিটার্ন অফ ফার্নিচার পার্সেস ফর সেল অফ টাকা 10,000, আমরা বিক্রয়ের জন্য ক্রয়কৃত যে অফিস ফার্নিচার ছিল সে ফার্নিচারটা ফেরত দিয়েছি। তাহলে কিসের জন্য ক্রয় করেছিলাম? বিক্রয়ের জন্য ক্রয় করেছি, সুতরাং এটা পণ্য হয়ে গেল। তাহলে পার্সেস রিটার্ন ক্রেডিট হবে। আর যেহেতু কার কাছে ফেরত দিয়েছি তার নাম নাই, সুতরাং এখানে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আর যেহেতু এটাকে ওই দোকানের জন্য পণ্য, সেহেতু পার্সেস রিটার্ন অ্যাকাউন্ট ক্রেডিট, টাকা 10,000, এখানেও টাকা 10,000 ডেবিট ক্রেডিট বসিয়ে দিলাম। এখন আসি আমরা স্টেশনারি পার্সেস, স্টেশনারি কিন্তু একটা গুডস পণ্য, তবে সেটা নাম ধরে আমরা ক্রয় করেছি এবং আলভিকে ওই 1,000 টাকার ক্রয়কৃত মণিহারির মধ্যে 500 টাকা তাকে ফেরত দিয়েছি, বাকি 500 টাকা আমরা অবশ্যই রেখে দিয়েছি। ভালো ছিল, হয়তো বা এই 500 টাকা খারাপ ছিল, এটাকে রিটার্ন দিয়েছি যে ভাই তুমি আমাকে রিটার্ন করে দাও, এরকম হইতেই পারে ব্যবসা জগতে। আমরা বাস্তব ব্যবসা ভিত্তিতে কথাবার্তা বলছি এবং অঙ্ক শিখতে চেষ্টা করছি। তাহলে যেহেতু আমি 1,000 টাকার মণিহারি স্টেশনারি ক্রয় করেছি, তার মধ্যে আলভিকে 500 টাকা ফেরত দিয়েছে, আমার হিসাব করতে হবে এখন শুধু এই 500 টাকা, কেন আমি ফেরত দিয়েছি কত? 500 টাকা। তাহলে কাকে দিয়েছি? নাম আছে, আলভি আছে, আলভি হিসাব অর্থাৎ আলভি অ্যাকাউন্ট ডেবিট। আর যেহেতু পণ্যের নাম আছে, পণ্যের নাম অর্থাৎ স্টেশনারি অ্যাকাউন্ট ক্রেডিট, তাহলে আমরা আলভিজ অ্যাকাউন্ট ডেবিট আর স্টেশনারি অ্যাকাউন্ট ক্রেডিট, টাকা হচ্ছে 500 এবং এখানে ক্রেডিটও 500। এখন আসবো আমরা আরও বিস্তারিত বেশ কিছু জিনিস আলোচনা করব, সেগুলো হচ্ছে অর্থাৎ এই যে আমরা ডিসকাস করেছি, ডিসকাসের প্রেক্ষিতে এই ধরনের অনেকগুলো সমস্যা নিয়ে আলোচনা করি, যাতে করে আমাদের আর কখনও কোনো প্রবলেম না হয় এবং কখনো আমরা এই ধরনের জটিলতার সম্মুখীন করতে না হয়। এখন আমরা আসি এই প্রবলেমগুলোকে সলিউশন করার আগে আমরা একটু আলোচনা করব। আমরা বলেছিলাম 3টা কন্ডিশন, যদি পণ্য ক্রয় করা হয়, গুডস ক্রয় করা হয় এবং ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়, তাহলে পার্সেস রিটার্ন সবসময় ক্রেডিট হবে। ডেবিট কি হবে এখন আমরা ডিসকাস করব। আবার যদি কোনো অ্যাসেটস ক্রয় করে সেই অ্যাসেটস বা সম্পদকে ফেরত দেওয়া হয়, তাহলে সবসময় এখানে পার্সেস রিটার্ন ক্রেডিট হবে না, এখানে ওই সম্পত্তি বা অ্যাসেটসের নাম ক্রেডিট হবে। আর যদি কোনো পণ্য অর্থাৎ কোনো বিক্রয়ের জন্য কোনো সম্পত্তি ক্রয় করা হয় এবং সেটাকে রিটার্ন দেওয়া হয়, সেটাকে পণ্য হিসাবে পার্সেস রিটার্ন ক্রেডিট হবে। কোনো পণ্য যদি নাম ধরে ক্রয় করা হয় এবং ফেরত দেওয়া হয়, তাহলে সেখানে ওই পণ্যের নামটা ক্রেডিট হবে, এখানেও পার্সেস রিটার্ন হবে না, পণ্যের নামটা ক্রেডিট হবে। এই প্রেক্ষিতে, এই আলোচনার প্রেক্ষিতে, 3টা কন্ডিশনের প্রেক্ষিতে আমরা এখন বেশ কিছু সমস্যার সমাধান করব এবং এই সমাধানগুলো আমার মনে হয় আমি বলার পূর্বে তোমরা ইনশাআল্লাহ এখন পারবে। দেখি আমরা কিছু প্র্যাকটিস করি। যেমন এখানে আসি পার্সেস রিটার্ন, এখানে একটু খেয়াল করি, পার্সেস রিটার্ন টাকা 1,000, একটু বুঝতে হবে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে, অর্থাৎ ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে 1,000 টাকার। তাহলে এখানে অ্যাট ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে এটা কি পণ্য না অ্যাসেটস না গুডস। এখানে অ্যাসেটসের কোনো নাম নাই, যদি কোনো নাম অ্যাসেটসের না থাকে তাহলে সেটা গুডস হয়, পণ্য হয়, আর পণ্য হলেই পার্সেস রিটার্ন ক্রেডিট হয়। দেখো পার্সেস রিটার্ন ক্রেডিট। এখন আসি কার কাছে ফেরত দেওয়া হয়েছে তার নাম উল্লেখ নাই, যদি তার নাম উল্লেখ না থাকে তাহলে বলেছিলাম অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ডেবিট, তাহলে এখানে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আর যেহেতু পণ্য ফেরত দেওয়া হয়েছে পার্সেস রিটার্ন ক্রেডিট, টাকা 1,000, এখানে 1,000 ডেবিট, এখানে 1,000 ক্রেডিট। 1 নাম্বার আশা করি আমরা বুঝেছি এবং পারবো। নাম্বার 2, গুডস রিটার্নড টাকা 2,000, এখানে কিন্তু কোনো গুডসের কথা বলা হয়নি, কোনো অ্যাসেটসের কথা বলা হয়নি, এখানে বলছে গুডস রিটার্ন, তাহলে এখানে অ্যাসেটসের নাম কি আছে? নাই, অটোমেটিকলি এটা গুডস হয়ে গেল, পণ্য হয়ে গেল। আর পণ্য হলেই পার্সেস রিটার্ন ক্রেডিট হয়, পার্সেস রিটার্ন ক্রেডিট। একটু বুঝতে চেষ্টা করি, পার্সেস রিটার্ন ক্রেডিট। কিন্তু কাকে ফেরত দেওয়া হয়েছে তার নাম কি উল্লেখ আছে? নাই, তাহলে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পার্সেস রিটার্ন ক্রেডিট, টাকা হচ্ছে 2,000, ডেবিট 2,000, ক্রেডিটও 2,000। এখন আসি আমরা নাম্বার 3,
রিটার্ন গুডস টু এক্স, টাকা 3000, অর্থাৎ আমরা ফেরত দিয়েছি, পণ্য ফেরত দিয়েছি কাকে? টু এক্স, মিস্টার এক্সকে ফেরত দিয়েছি 3000 টাকার পণ্য। একটু বুঝতে চেষ্টা করি, আগে যখন আমরা অঙ্ক করেছিলাম, জার্নাল করেছিলাম, তখন কাহারও নাম ছিল না, অ্যাকাউন্টস পেয়েবল লিখেছি। এখন কিন্তু আমরা পণ্য ফেরত দিয়েছি, কাকে দিয়েছি? মিস্টার এক্সকে ফেরত দিয়েছি। তাহলে এবার এক্স নাম অবশ্যই আসবে, মিস্টার লিখলে জেন্টালিটি হয়, মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট। আর যেহেতু পণ্য গুডস ফেরত দিয়েছি, তাহলে পার্সেস রিটার্ন ক্রেডিট, টাকা হচ্ছে 3000, ডেবিট 3000, ক্রেডিট 3000। এবারে জার্নালটা নিঃসন্দেহে তোমরা পারবে এবং তোমরাই বলো, আমি তোমাদেরকে বলছি, তোমরা একটু প্র্যাকটিস করতে চেষ্টা করো। গুডস রিটার্ন টু পি ফর টাকা 500 ফর পুয়ার কোয়ালিটি। আমার মনে বুঝতে পেরেছি আমরা। নিম্নমানের জন্য পণ্য ফেরত দেওয়া হয়েছে মিস্টার ফিকে ফর টাকা 500, 500 টাকা। কেন? ফর পুয়ার কোয়ালিটি, নিম্নমানের জন্য। নিম্নমানের জন্য মিস্টার ফিকে পণ্য ফেরত দেওয়া হয়েছে। তাহলে আমাদের ঘটনাটা কী ঘটেছে? অর্থাৎ ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে, হোক নিম্নমানের জন্য, হোক উন্নত মানের জন্য, হোক ড্যামেজের জন্য পণ্য ফেরত দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে? ফিকে দেওয়া হয়েছে। তাহলে মিস্টার ফিজ অ্যাকাউন্ট ডেবিট, এখানে আমরা মিস্টার ফিজ অ্যাকাউন্ট লিখলে হয়, ফি লিখলে হয়, মিস্টার ফিজ অ্যাকাউন্ট ডেবিট। আর যেহেতু এখানে গুডস পণ্য ফেরত দেওয়া হয়েছে, পার্সেস রিটার্ন ক্রেডিট। তাহলে গুডস দিলে পার্সেস রিটার্ন ক্রেডিট হয়। টাকা কত? টাকা হচ্ছে 500, এখানেও 500, এখানেও 500। আমার মনে হয় তোমরা খুব সহজেই বুঝতে পারতেছো। আশা করি সকল ট্রানজ্যাকশনগুলো এখন পারবে এবং আরও একটু প্র্যাকটিস করি আমরা। নাম্বার 5, দ্য পার্সেসড অফ গুডস ওয়াজ রিটার্নড টু কামাল। কামালকে পণ্য ফেরত দেওয়া হয়েছিল বা হয়েছে আগে, বিকজ ইট ওয়াজ নট অ্যাজ পার অর্ডার, টাকা 600। 600 টাকার পণ্য কামালকে ফেরত দেওয়া হয়েছে। কেন? যেহেতু এটা আমাদের যেরকম অর্ডার ছিল সেরকম অর্ডার মোতাবেক না হয়। তাহলে এখানেও কিন্তু কাহিনী বলা হয়েছে, মূল ঘটনা কামালকে ফেরত দেওয়া হয়েছে। কি ফেরত দেওয়া হয়েছে? পণ্য ফেরত দেওয়া হয়েছে। তাহলে পণ্য ফেরত দিলে পার্সেস রিটার্ন ক্রেডিট, পার্সেস রিটার্ন ক্রেডিট কাকে দেওয়া হয়েছে? কামালকে দেওয়া হয়েছে। কামাল অ্যাকাউন্ট ডেবিট, পার্সেস রিটার্ন ক্রেডিট, টাকা 600, এখানে 600, ডেবিটও 600, ক্রেডিটও 600। আমরা আরও 2-4টা জার্নাল করি, তাহলে আরও ক্লিয়ার হয়ে গেল। আশা করি তোমাদের আর কোনো শেখার প্রয়োজন হবে না আজকের ক্লাসের পর থেকে। এবার আসুন নাম্বার 6, গুডস পারচেসড ইন ক্যাশ হ্যাভ বিন রিটার্ন, টাকা 700। একটু বুঝতে চেষ্টা করি। আমাদের এখানে কিন্তু বোঝার বিষয় আছে, বুঝতে হবে। বলেছিলাম যদি নাম না থাকে অ্যাকাউন্টস পেয়েবল হয়, যদি নাম থাকে তাহলে ওই নাম ডেবিট হয়। আর এখানে বলছে ক্যাশে ক্রয় করা হয়েছে, ক্যাশে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে 700 টাকা। তাহলে নাম না থাকলে অ্যাকাউন্টস পেয়েবল হয়, নাম হলে ওই নাম অ্যাকাউন্ট ডেবিট হয়, ক্যাশ হলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে না কেন? তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর পার্সেস রিটার্ন অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা কত? 700, তাহলে ডেবিট 700, ক্রেডিটও 700। নেক্সট ওয়ান, এই অ্যান্টিটা একটু জটিল আছে, আমরা একটু বুঝতে চেষ্টা করি। রিটার্ন অফ পারচেজ ফার্নিচার, টাকা 4000। আমার মনে হয় আমরা সবাই বুঝে ফেলেছি এবং চোখে পড়ে গেছে এখানে পার্থক্যটা কি। রিটার্ন অফ পারচেজড ফার্নিচার, টাকা 4000। ক্রয়কৃত আসবাবপত্র 4000 টাকার ফেরত দেওয়া হয়েছে। আসবাবপত্র, ফার্নিচার ফেরত দেওয়া হয়েছে। এখানে কিন্তু গুডস নয়, পণ্য নয়, এখানে অ্যাসেট। তাহলে যেহেতু অ্যাসেটস ফেরত দেওয়া হয়েছে, আমি বলেছিলাম অ্যাসেটস থাকলে অ্যাসেটস অ্যাকাউন্ট কী হয়? ক্রেডিট হয়। তাহলে এখানে কাকে ফেরত দেওয়া হয়েছে? নাম নাই। যদি নাম না থাকে অ্যাকাউন্টস পেয়েবল হয়, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আর এখানে ফার্নিচার ফেরত দেওয়া হয়েছে, ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা কত? এখানে কন্ডিশন আছে 4000, তাহলে 4000 ডেবিট এবং 4000 ক্রেডিট। নেক্সট ওয়ান, স্টেশনারি পারচেসড, টাকা 1000 ফ্রম আলভি অ্যান্ড রিটার্ন, টাকা 500। একটু বুঝতে চেষ্টা করি। এবং আমি কি বলেছিলাম যে যদি কোনো পণ্য ক্রয় করা হয় এবং সেটা নাম ধরে ক্রয় করা হয়, তখন ওই নামটাকে প্রায়োরিটি দিতে হবে।
অর্থাৎ স্টেশনারি পার্সেস, স্টেশনারি ক্রয় করেছে। এখন স্টেশনারি আমরা কি করেছিলাম, এটাকে ফেরত দিয়েছি, তাহলে স্টেশনারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে, স্টেশনারি অ্যাকাউন্ট ক্রেডিট। আর কাকে ফেরত দিয়েছি, আলবিকে ফেরত দিয়েছি, তাহলে আলবি অ্যাকাউন্ট ডেবিট। তাহলে আলবিকে ফেরত দিয়েছি, এই জন্য আলবি অ্যাকাউন্ট ডেবিট। আর স্টেশনারি আমরা ফেরত দিয়েছি, এই জন্য স্টেশনারি অ্যাকাউন্ট ক্রেডিট। এবং টাকা ছিল 1000, কিন্তু এই 1000 টাকার মধ্যে একটু বুঝতে চেষ্টা করি, আমরা 1000 টাকার পণ্য ক্রয় করেছি, বিশেষ কোনো কারণে আমাদের অর্ধেক পণ্য অর্থাৎ 500 টাকার পণ্য ভালো ছিল, 500 টাকার পণ্য খারাপ হতে পারে। তো আমরা কি সবটাই ফেরত দিব? কখনো সবটা ফেরত দিব না। যেহেতু ভালো যেটা সেটা রেখে দিব, বাকি যে 500 টাকার পণ্য খারাপ ছিল বা আমাদের মনোমতো হয়নি, অর্ডার মাফিক হয়নি, সে পণ্যটা আমরা ফেরত দিয়ে দেবো। তাহলে যেটা ফেরত দেবো সেটা এন্ট্রি করব। তাহলে আলবি অ্যাকাউন্ট ডেবিট, আর এখানে স্টেশনারি অ্যাকাউন্ট ক্রেডিট, টাকা হচ্ছে 500 এবং এখানেও 500। আমার মনে হয় আমরা আজকের পর থেকে পার্সেস রিটার্ন রিলেটেড সংক্রান্ত সকল জাবেদাগুলো নিঃসন্দেহে করতে পারবো। আশা করি এই ব্যাপারে আমাদের আর কোনো জটিলতা সৃষ্টি হওয়ার কথা নয়। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকের এই আলোচনায় যদি তোমরা বুঝে থাকো, তোমাদের ক্লাসটি ভালো লাগে এবং তোমরা সত্যি সত্যি যদি পারো, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টস করবে, ভালো লাগলে আমাকে উৎসাহ দিবে, শেয়ার করবে, লাইক করবে। তাতে করে আমি কন্টিনিউ ধারাবাহিকভাবে তোমাদের অ্যাকাউন্টিংয়ের, শুধু অ্যাকাউন্টিং নয়, কমার্স ডিপার্টমেন্টের সকল চ্যাপ্টারের আমি ক্লাস ভিত্তিক এবং অ্যাকর্ডিং টু সিরিয়ালি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস দিতে চেষ্টা করব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।